যাদেরকে গ্রেপ্তার করা হলো, সোহরাওয়ার্দীতে পুলিশের হাতে সোপর্দ করা হলো, তারা আবার শর্মিতাতে গেল কিভাবে? আদৌ যাকে ধরে পুলিশের হাতে দেওয়া হয়েছিল অনুরূপ ব্যক্তি পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে কিনা, এবং যদি ছেড়ে দিয়ে থাকে পুলিশ, কেন ছেড়ে দিল? এখানে পুলিশের উপরে কোনো প্রেশার ছিল কিনা ছেড়ে দেওয়ার জন্য? এই বিষয়গুলো আমাদের প্রশ্ন আছে। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটা জায়গায় আমার ছোট ভাইয়ের যে মোটরসাইকেল ছিল সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ছিল। সেই লোগো থাকা অবস্থায় বহিরাগত কিছু ছেলে যদি বার্গেনিংও করে, হাতাহাতি কিলাকিলি, এখানে ছুরি নিয়ে আসার কোনো অপশন ছিল না। যারা খুন করেছে, আমাদেরকে যে সমস্ত ছবি দেখানো হয়েছে, এরা এজড পিপল, এরা যে রাগের মাথায় ছুরি মেরে বসবে এমনটা মনে হয় নাই। আপনার কি মনে হয় হত্যাকাণ্ড কেন হতে পারে? এটা হত্যাকাণ্ড সুনির্দিষ্ট কোনো কারণ আমার কাছে এখনো নাই, কিন্তু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটা তো একদম সত্য। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এদেরও আমরা ছবি দেখেছি, কিন্তু এদেরকেও মনে হয় নাই এরা হচ্ছে অল্প বয়স্ক মানুষ, যারা হচ্ছে এই ধরনের পেশাতেই নিয়োজিত। খুন হত্যা সংগঠন করাই যাদের পেশা, এরকম দেখেই মনে হয়। আমি সাম্যর বড় ভাই, 4 ভাইয়ের মধ্যে সাম্য ছোট, সবার ছোট, আমি সাম্যর 2 নম্বর ভাই। তো পরশুদিন সাম্যর বন্ধু বান্ধব, সাধারণ শিক্ষার্থী, এরা 48 ঘন্টা সময় দিয়েছিল পুলিশ প্রশাসনের কাছে সাম্যর হত্যাকাণ্ডের অগ্রগতি কতটুকু এটা জানতেই মূলত আজকে এখানে আবার দ্বিতীয়বারের মতো জড়ো হয়েছে। এখানে অনেক ধরনের আশঙ্কাই থাকে। একটা ছেলে এইভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা, পাশে হচ্ছে আপনার খাদ্য ভবন আছে, দোয়েল চত্বর আছে, হাইকোর্ট আছে, সব জায়গাতেই সিসি ক্যামেরা আছে, এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে 10-12 জন ছিল, মোটরসাইকেল 3-4টা ছিল। একটা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর আজকে 5 দিন, এই 5 দিনেও প্রথম রাত্রে যে কয়জন গ্রেপ্তার হয়েছে তার বাইরে কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার কোনো ক্লু আমরা পাইনি। আমাদের আশঙ্কা যদি এরকমটাই হয়ে থাকে, প্রত্যক্ষদর্শীদের বয়ানদের মতে কয়েকজন দুষ্কৃতিকারীকে ওই রাত্রেই সাধারণ জনগণ ধরেছিল এবং পুলিশের হাতে সোপর্দ করেছিল। এই পরবর্তীতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখায় শর্মিতা হসপিটাল থেকে, যেটা পান্থপথে। মনে হচ্ছে যে পরিকল্পিত ঘটনা এটা, শুধুমাত্র রাগের বশে এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে না, তাও আবার বিশ্ববিদ্যালয়ের মতো অভ্যন্তরীণ বিষয়, এই ধরনের সংগঠিত হত্যাকাণ্ড হইতে পারে না। ভাইয়ের খুনিকে বাঁচানোর পিছনে স্বার্থ কি হতে পারে? এখন যেটা প্রত্যক্ষদর্শীরা যেটা বলেছে, তাদের সাধারণ জনগণ 2 জনকে গ্রেপ্তার করেছিল, ধরেছিল, পুলিশকে ডেকেছে, পুলিশের হাতে তাদেরকে তুলে দিয়েছিল, পুলিশ তাদেরকে ছেড়েও দিয়েছে। এটা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বয়ান। তাদেরকে কেন ছাড়া হইল, কেন পরবর্তীতে আবার হসপিটাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হইলো, এই বিষয়গুলোর উত্তর পুলিশ দিতে পারবে। কোথায় কোথায় জখম করেছিল একটু যদি বলতেন বিস্তারিত, যেটা আপনারা দেখেছেন। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী 1.5 ইঞ্চি একটা চওড়া ফলা, যেটা হচ্ছে ডান পায়ের থোড়ার নিচ দিয়ে ঢুকে, আর্টিলারি ভেইন সম্ভবত কাটা গেছে। বুকের বাম পাশে একটা জখমের চিহ্ন ছিল, ব্লিডিং না, রক্ত জমাট জখম ছিল। ঘাড়ে কিছু হালকা স্পট ছিল, কিন্তু ওইটা ইনজুরত না, মূলত পায়ের জখমটাই মারাত্মক ছিল। আপনার ভাইয়ের খুনিদের যদি কেউ বাঁচাতে চায়, তাহলে বিচারটা যে আপনারা পাবেন সেটা আপনারা নিশ্চিত কীভাবে হতে পারছেন? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিচার আমরা পাবই। সাময়িক সময়ের জন্য, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হয়তো বিচারিক প্রক্রিয়া কিছুটা ডিলে করতে পারে, কিন্তু যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকেও কাঠগড়ায় তুলব আমরা।
বিচার এই বাংলার মাটিতে অবশ্যই হবে। একটা হত্যাকাণ্ড আমাদের কুরআনেই বলা আছে, হত্যাকাণ্ড যদি সংঘটিত হয়, যে হত্যা করবে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সমুবাইয়ের কি কোনো শত্রু ছিল বা আপনাদের কি কোনো ঘরের শত্রু? না, আমাদের কোনো পারিবারিক শত্রু নাই, কখনো ছিল না। আমার ছোট ভাই সেও অন্তর্মুখী ছিল। আমার মা মারা যায় 2016 সালে, তখন সাম্য ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। আমাদের 4 ভাইয়ের মধ্যে ওই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল আম্মা মারা যাওয়ার পর। পরবর্তীতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ও হলেও কম থাকতো, ও ম্যাক্সিমাম টাইম। আমার ছোট ভাই ও ডাক্তার, পিজিতে ওএসডি এমডি কোর্স করতেছে, ধানমন্ডিতে থাকে। আমার ছোট ভাইয়ের ওয়াইফ দুইজনেই বিসিএস ডাক্তার, ওদের সাথে সাম্যও থাকতো এবং সাম্য মোটামুটি পরিশ্রম করেই জীবনযাপন করতো। বিভিন্ন জেলা শহরগুলোতে ও কোচিংয়ের ক্লাস নিতে যেত। তো এরকমভাবে বলতে চিন্তা করলে দেখা যায় যে আমাদের আসলে শুভাকাঙ্ক্ষী ব্যতীত শত্রু কখনো তৈরি হয়নি। আপনার ভাই মারা যাওয়ার পর থেকে এই যে বিচার চাচ্ছেন, এখন কিন্তু কোনো ধরনের বাধা কিংবা থ্রেট কিংবা কোনো কিছু আসছে? না, আমাদেরকে এখন পর্যন্ত কেউ বাধা দেয়নি। তবে আমরা অনেক সাহস এবং সহযোগিতা পেয়েছি, বিশেষ করে সাম্যর সহপাঠীরা, সাম্যর ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দরা, ছাত্র দলের সমস্ত পর্যায়ের নেতাকর্মীরা আমাদেরকে সাহস শক্তি সবসময় আমাদের পাশে আছে। আপনাদের সামনের পদক্ষেপ কি? আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে দেখতেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন সাম্যর এই হত্যাকাণ্ড নিয়ে কিভাবে আগায়। পাশাপাশি আমাদের ব্যক্তিগতভাবে আমরা মামলা করেছি পারিবারিকভাবে, সেই মামলা আমরা চালায় যাব। দাফনের বিষয়টা একটু যদি বলতেন। দাফন 12টার দিকে সাম্য মারা যাওয়ার পরের দিন দুপুর 12টার সময় আইআর ডিপার্টমেন্টে ওর প্রথম জানাজা হয়। দ্বিতীয় জানাজা হয় বাদ জোহর সেন্ট্রাল মসজিদে। তৃতীয় জানাজা হয় আমাদের গ্রামের বাড়ি সরাতুল, এটা সিরাজগঞ্জে বেলকুচি থানার অন্তর্গত। রাত 9:30টার দিকে সাম্যকে দাফন করা হয়। পরের দিন আমরা স্থানীয় কিছু মাদ্রাসা, যারা ওই সাম্যর কবর খোদাই ছিল, কিছু আত্মীয় স্বজন নিয়ে দোয়া খায়ের ব্যবস্থা করার পরে আমরা ঢাকায় আসি গতকালকে। আরেকবার নামটা বলে দেন ভাই আপনার। আমার নাম SAM শরীফুল আলম, আমি সাম্যর মেজো ভাই। 4 ভাইয়ের মধ্যে আমি দ্বিতীয়, সাম্য সবার ছোট।